সুইসাইড নোট লিখেছে শহীদুল ইসলাম রাজন। আজকে রয়েছে দ্বিতীয় পর্ব। শ্রাবণ যখন নীলাকে নিয়ে মায়ের রুমে প্রবেশ করে তখন মা ঘুমাচ্ছিলেন। নীলাকে মায়ের এক পাশে বসিয়ে শ্রাবণ ওনার মাথার পাশে বসল। তারপর মায়ের কপালে হাত বুলিয়ে আস্তে আস্তে মা বলে ডাকল। তিনি কে বলে জেগে উঠলেন। শ্রাবণ মায়ের হাত ছুঁয়ে বলল, মা, আমি শ্রাবণ। কখন আসছো? এই তো একটু আগে। তারপর নীলার দিকে ইশারা করে শ্রাবণ তার মাকে বলল, মা, নীলা, আপনাকে যার কথা বলেছিলাম। মা তখন উঠে বসলেন আর বললেন, সে এত দূরে বসে আছে কেন? আমাকে ভয় পায় সে? না মা। এ কথা বলে নীলা মায়ের কাছে এসে বসল। নীলার হাত ধরে অনেকক্ষণ নীলার দিকে তাকিয়েছিলেন মা। দ্বিতীয় বিয়ের পর তিনি কখনো বাইরে বের হতে পারেননি, তাই নতুন কোনো মুখ আর দেখা হয়নি তার। প্রথম শ্রাবণের মামারা মাঝে মাঝে আসতো, পরবর্তীতে সেটাও কমে গেল অনেক। গত কয়েক মাস স্বামী, ছেলে আর কাজের খালার মুখ ছাড়া আর কারো মুখ দেখতে পাননি তিনি। তাই অনেক দিন পর নতুন মুখ দেখে অনেকক্ষণ তাকিয়েছিলেন তিনি। নীলা কখনো মায়ের আবার কখনো শ্রাবণের মুখের দিকে তাকাচ্ছিলেন বারবার। তখনও ভয় পাচ্ছিল নীলা। তাকিয়ে থাকতে থাকতে মায়ের চোখে পানি চলে আসলো। নীলা দেখতে পেয়ে শ্রাবণকে ইশারা করল। শ্রাবণ মায়ের হাত ধরে বলল, মা, আপনার চোখে পানি। চোখের পানি আড়াল করে মা বললেন, বেশ কিছুদিন ধরে হঠাৎ চোখ দিয়ে পানি ঝরে। তারপর নীলাকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাসায় কে কে আছে? নীলা উত্তর দিল, বাবা, মা আর আমরা 2 বোন। তারপর শুরু হলো মায়ের প্রশ্ন উত্তর পর্ব। তুমি বড়? হ্যাঁ। বাবা কি করেন? স্কুল শিক্ষক। মা গৃহিণী। আচ্ছা। ভয় কাটিয়ে নীলা মাকে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? এভাবে কিছুক্ষণ কথা বলার পর মা কাজের খালাকে ডাকলেন। তারপর নীলাকে বললেন, কি খাবে? শ্রাবণ মাকে থামিয়ে বলল, আমরা কিছু খাবো না মা। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেলেন। তিনি ভুলে গিয়েছিলেন শ্রাবণ এ বাসার কিছু খায় না। প্রথম খাওয়ানোর জন্য তিনি অনেক জোর করতেন। পরে বিষয়টি বুঝতে পেরে আর কিছু বলতেন না। তবে শ্রাবণ মাঝে মাঝে বাহির থেকে তার আর মায়ের জন্য খাবার নিয়ে আসতো, কখনো বা নিজের বাসা থেকে। তারপর মা ছেলে একসাথে খেত। তাই সেদিনও মায়ের মন খারাপ দেখে শ্রাবণ বলল, মা, আপনি নীলার হাতের রান্না খাবেন? মা নীলার দিকে তাকিয়ে বলল, তুমি রাঁধতে পারো? নীলা উত্তর দিল, হ্যাঁ, একটু আধটু। তারপর শ্রাবণ মাকে বলল, কাল আমি আপনি নীলার হাতের রান্না খাবো। আপনি কি খাবেন মা? মা কিছুক্ষণ ভাবলেন। ভেবে যা বললেন তা হলো, ছোট মাছ, কাচকি কিংবা ছোট ট্যাংরা হলেও হবে, পেঁয়াজ আর ধনিয়া দিয়ে ডিম ভাজা আর একটু বেগুন ভর্তা। তারপর শ্রাবণ মাকে বলল, আচ্ছা। মা জিজ্ঞাসা করলেন, কাল কখন আসবে তোমরা? শ্রাবণ নীলার দিকে তাকিয়ে মাকে বলল, আজকের সময়ে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। নীলাও মায়ের থেকে বিদায় নিল। বাসা থেকে বেরিয়ে নীলা শ্রাবণকে বলল, তুমি যে মাকে বললে আমি রান্না করে আনবো, আমি তো এখনও রান্না পারি না। শ্রাবণ মুখ চেপে হাসতে হাসতে বলল, আন্টির থেকে শিখে নিও। নীলা কিছুটা মন খারাপ করে বলল, সে না হয় পরে নেব, কিন্তু কাল কি হবে? আন্টিকে দেখিয়ে দিতে বলো। তুমি আজ খেলে কি এমন হতো? তুমি জানো না আমি সে বাসায় খাই না? কেন? ওই লোকটাকে আমি ঘৃণা করি। কেন? সব কেন বলতে পারবো না। মাকে কেমন লাগলো তোমার? বড্ড অদ্ভুত। কেমন? কেমন তা আমি বোঝাতে পারবো না, তবে অন্যরকম, আমাদের মতো না। কিছু মানুষ এমনই হয়, হবে হয়তো। কথোপকথনের পর নীলা চুপ করে শ্রাবণের মায়ের কথা ভাবতে লাগলো। সে আগে কখনো এমন মানুষ দেখেনি, যিনি কিনা ঘরের বাইরে বের হন না, কারো সাথে মেশেন না। আর মায়ের থেমে থেমে কথা বলা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এমনকি খাবারের তালিকা দেয়া, সব কিছু তার কাছে কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো। সে বুঝে উঠতে পারছিল না শ্রাবণের মা এমন কেন। কেবল শ্রাবণী নীলাকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়নি, নীলাও তার মাকে শ্রাবণের কথা বলেছিল। বেশ কয়েকবার বাসায়ও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ কখনো যায়নি। নীলা বাসায় গিয়ে সেদিন তার মাকে শ্রাবণের মায়ের সব কথা খুলে বলল এবং মায়ের কাছে রান্না শিখতে চাইল। তবে একদিনে যেহেতু সব শেখা সম্ভব না, তাই নীলার মা নীলাকে একদিন পরে রান্না করে নিতে বললেন। নীলাও সেটা ভালো মনে করল।
মাঝের একদিনে সে শ্রাবণের মায়ের সব পছন্দের খাবার বাবাকে কিনে আনতে বলল। কিন্তু শ্রাবণ এটা শুনে মন খারাপ করলো খুব, যেহেতু সে মাকে বলেছিল পরের দিন নিবে এবং মায়ের কাছে কোনো ফোন না থাকায় মাকে কল দিয়ে জানাতেও পারল না যে তারা পরের দিন আসতে পারবে না, আসবে একদিন পর। মায়ের দ্বিতীয় স্বামী মাকে কখনো ফোন ব্যবহার করতে দিতেন না। শ্রাবণের মামাদের সাথে কথা বলার প্রয়োজন হলে ওনার ফোন থেকে তিনি নিচে কল দিতেন। অন্যদিকে কাজের খালা যখন পরের দিন সকালে আসলো রান্না করতে, শ্রাবণের মা তাকে রান্না করতে নিষেধ করে রাতে আসতে বললেন। খালা কারণ জানতে চাইলে মা উচ্চস্বরে বললেন, আজ আমার ছেলে আর তার বউ আসবে। ছেলের বউ কথাটি শুনে কৌতূহল বেড়ে গেল কাজের খালার। তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, আফুনের ছেলে শ্রাবণ বাবা কি বিয়ে করলো? একটু হেসে মা বললেন, বিয়ে করেনি এখনও, তবে করবে। খুব মিষ্টি দেখতে। কাল যে মেয়েটি শ্রাবণের সাথে এলো সে মেয়েটিকে শ্রাবণ বিয়ে করবে। আজ সে রান্না করে আনবে, তাই তোমাকে রান্না করতে না করেছি খালা। আচ্ছা, তাহলে আমি সব কিছু পরিষ্কার করে চলে যাই। মায়ের দ্বিতীয় স্বামী ফিরতে রাত হতো বলে তিনি দুপুরের সময় বাহিরেই খেতেন। তাই কাজের খালা সকালে কেবল মায়ের জন্য রান্না করতে আসতেন। সেদিন শ্রাবণ আর নীলার প্রতীক্ষায় ছিলেন মা। তিনি ভেবেছিলেন ছেলেসহ একসাথে খাবেন, সাথে নতুন মেহমান। শ্রাবণ অনেকক্ষণ ওনার পাশে থাকবেন। শ্রাবণ সাধারণত মায়ের কাছে বেশিক্ষণ থাকে না, কিন্তু সেদিন তার থাকার কথা ছিল। সকাল 10টার পর থেকে মা শ্রাবণ আর নীলার জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকলেন আর নানা কিছু ভাবতে লাগলেন। অনেক দিন পর সেদিন মাকে অনেক খুশি মনে হলো। সময় গড়াতে গড়াতে 10টা 30, তবুও দেখা মিলল না নীলা শ্রাবণের। মা চেয়ারে বসে আবার ছেলের কথা ভাবতে লাগলেন। শ্রাবণের রাগ, অভিমান এসব নিয়ে হাসতে লাগলেন মনে মনে। ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়লেন তিনি। মায়ের যখন ঘুম ভাঙল তখন দুপুর 2টা। ঘুম থেকে উঠেই নীলা শ্রাবণকে খুঁজতে লাগলেন, কিন্তু কাউকে পেলেন না। তিনি তখনও খেয়াল করেননি দুপুর যে পেরিয়ে যাচ্ছে। মায়ের রুমে সকাল, দুপুর, রাত সবই এক। বাহিরের আলো কখনো দেখা হয় না তার। যা দেখেন তা কেবল রাতের অন্ধকার। অন্ধকার আর আলোর মাঝে ব্যবধানটা বোধ হয় এটাই। অন্ধকারকে কখনো পথ দেখাতে হয় না, সে নিজেই চলে আসে। আর আলো তার জন্য একটু পথ না করে দিলে সে আসতে পারে না কখনো। ছেলে আসবে ভেবে অনেক ক্ষুধা থাকার পরেও আবার ঘুমিয়ে পড়লেন মা। এবার চেয়ারে না ঘুমিয়ে খাটে ঘুমিয়েছিলেন। দ্বিতীয়বার ঘুম ভাঙল কাজের খালার ডাকে। তখন সন্ধে নামার আর একটু বাকি। মা ভেবেছিলেন শ্রাবণ নীলা এসেছে। তিনি যখন শ্রাবণ বলে ডাকলেন তখন কাজের মহিলা বললেন, খালা আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে মা বললেন, ও তুমি? আমি আরও ভাবলাম শ্রাবণ নীলা এসেছে। কাজের খালা নীলা শ্রাবণ না আসার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, কি কোন খালা, তারা আসেনি আজ? মা খুব ক্লান্ত এবং মলিন সুরে বললেন, না খালা, হয়তো কোনো কাজে আটকে গেছে। মায়ের ক্লান্ত মুখ দেখে কাজের খালা জিজ্ঞাসা করলেন, আপনি কিছু খাননি সকাল থেকে? প্রশ্নটা শুনে কিছুটা চুপ হয়ে গেলেন মা, কিছুটা লজ্জায় এবং কিছুটা আফসোসে। তবুও প্রচণ্ড ক্ষুধা বুকে চেপে বললেন, ক্ষুধা লাগেনি তেমন, আর আমি তো ঘুমিয়েছিলাম। তুমি কখন এলে খালা? এই তো কিছুক্ষণ আগে। কাজের খালা বুঝতে পেরেছিলেন সব। কতটা ক্ষুধা নিয়ে ছেলের হয়ে কথা বলছেন মা। আপনি একটু বসেন, আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করি। এ কথা বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন আর মায়ের জন্য আফসোস করতে লাগলেন। মা তখন বিছানায় বসে কাঁদছিলেন। 15-20 মিনিট পর কাজের খালা যখন মায়ের রুমে আসলেন, মা তখন নামাজের বিছানায়। উঠে আসতেই কাজের খালা বললেন, লন খালা, রুটি আর ডিম ভাজি। আর কতক্ষণ উপোস থাকবেন? মাকে কিছু না বলতে দিয়ে তিনি বলতে লাগলেন, বুঝছেন খালা, কখনো বেশি আশা করবেন না। বেশি আশা করলে মন খারাপ হয়। বলে তিনি আবারও চলে গেলেন। মায়ের চোখে তখনও পানি। জীবনটাই এমন, যেখানের প্রত্যাশার পরিমাণ অনেক বেশি থাকে সেখানে ফলাফল থাকে শূন্যের ঘরে, কিংবা তারও কম, ঋণাত্মক। সেদিন রাতে মা আর তেমন কিছু খাননি, খেতে পারেননি। বারবার ছেলের কথা মনে করে কেঁদেছিলেন। নিজেকে সান্ত্বনা দিতে কাজের মহিলাকে পাশে বসিয়ে বললেন, জানো খালা, এই যে আমি কাঁদলাম, তুমি কি ভেবেছো ক্ষুধা পেয়েছে বলে করেছি? আসলে অনেক বছর শ্রাবণ আমার সাথে হাসি খুশি মনে খায় না। আমারই তো ছেলে, অথচ অনেক দূরে থাকে। মাঝে মাঝে আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। কখনো আমার সাথে হেসে কথা বলেনি। শ্রাবণ কখনো
শ্রাবণের মায়ের না বলা কথা বুঝতে দেরি হলো না কাজের খালার। তাই থেমে যাওয়া কথা থেকে তিনি বললেন, বুঝি খালা, সব বুঝি। আমার দুই পোলা বিয়ে করে কই কই থাকে, আমার খোঁজও লয় না। শ্রাবণ মামা তো তাও আসে, আর আপনার আমার দুজনের হিসেব আলাদা। তাও আপনিও মা, আমিও মা, থাক কি আর করবেন। এ বলে খালা চলে গেলেন। পরের দিন সকালে ঠিক 10টায় শ্রাবণ এবং নীলা আসলো মায়ের পছন্দের সব খাবার নিয়ে। মা তখন ঘুমাচ্ছিলেন। দিনের প্রায় সময় মা ঘুমিয়েই থাকেন। শ্রাবণ এবং নীলা যখন রুমে ঢুকলো তখন রান্নাঘর থেকে কাজের মহিলাটা এসে বলল, মামা আপনি আসছেন? শ্রাবণ মাথা নেড়ে বলল, হ্যাঁ, মায়ের জন্য রান্না করে নিয়ে আসলাম। নীলা রান্না করেছে সব। তারপর তিনি বলা শুরু করলেন, জানেন, খালাকাল আপনাদের জন্য কান্না করছে। আপনারা আসবেন বলে উনি সকালে আমাকে রান্না করতে দেননি। পরে আপনারা তো আইলেন না, উনি সারাদিন উপাস ছিলেন। আপনারা আইলেন না কেন? কাজের মহিলার কথা শুনে শ্রাবণ চুপ করে বসে পড়ল মায়ের পাশে, আর নীলার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। নীলার চোখে মুখে তখন ভর করছিল ভয় এবং অপরাধবোধ। শ্রাবণ কোনো উত্তর দিতে পারেনি কাজের খালাকে। এ উত্তর তার জানা নেই, এমনকি উত্তর দেওয়ার ভাষাও তার জানা নেই। সে ভেবেছিল মা কিছুটা মন খারাপ করবে, তবে এতটা আশা নিয়ে থাকবে তা শ্রাবণ কল্পনাও করতে পারেনি। শ্রাবণের উত্তরের অপেক্ষা না করে তিনি আবার বলা শুরু করলেন, খালা মেলাদিন হলো কারোর সাথে খান না, একা একা খান। কাল আপনাকে লগে একসাথে খাবেন বলে বইসা আসিলেন। এসব শোনার পর নিজেকে আরও অপরাধী মনে হতে লাগলো শ্রাবণের। যাক, আপনারা আজকে আসছেন, এখন খালারে জাগাইয়া কথা কন। আর আমি যে এসব কইছি তা খালারে কইয়েন না। এই বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। শ্রাবণ তখন মায়ের ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। ঘুমন্ত অবস্থায় অনেক পাপী মানুষকেও নিষ্পাপ মনে হয়, কারণ সে তখন তার পাপের জগতে থাকে না, তখন সে থাকে নিষ্পাপ। আর মা তো মাই। শ্রাবণ মায়ের অবস্থা অনুধাবন করতে চেষ্টা করল, এবং যতই অনুধাবন করতে লাগলো ততই নিজেকে অপরাধী মনে হতে লাগলো। কিছুক্ষণ পর শ্রাবণ মাকে জাগালো। মা চোখ মেলে শ্রাবণ আর নীলাকে দেখে অনেক খুশি হলেন। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে চুপ করে চেয়ে থাকলো অনেকক্ষণ। নীরবতা ভেঙে মা বলল, কি ভাবছো শ্রাবণ? শ্রাবণ কান্না ভেজা স্বরে বলল, মা, আমাদের ভুল হয়ে গেছে, কাল আসতে পারিনি, আর কখনো এমন হবে না। নীলাও মায়ের হাত ধরে একই কথা বলতে লাগলো। মা দুজনের অনুশোচনা দেখে মুচকি হেসে বললেন, আরে তোমরা এমন করছো কেন? কাল আসনি তো কি হয়েছে, তোমাদেরও তো কাজ থাকতে পারে। আমি কিছু মনে করিনি। তবুও নিজেকে সান্ত্বনা দিতে পারল না শ্রাবণ। সে মাকে কথা দিল সেদিন থেকে সে মায়ের সব কথা রাখবে, এবং রেখেছিল। মাকে বলেছিল নীলাকে সে বউ বানাবে। নীলাকে বউ বানিয়েছিল শ্রাবণ। সেদিন মায়ের সাথে নীলা আর শ্রাবণ বিকেল পর্যন্ত ছিল। সারাটা দিন মায়ের কাছে উৎসবের মতো ছিল। এরপর থেকে সুযোগ পেলেই শ্রাবণ এবং নীলা মায়ের কাছে চলে আসতো। মায়ের জন্য এটা ওটা রান্না করে আনতো নীলা। কখনো তারা মাকে খাওয়াতো, কখনো মায়ের হাতে খেত। নীলাকে প্রতিবার সাথে নিতে আসতো শ্রাবণ। নীলাও মায়ের কাছে আসতে খুব আগ্রহী ছিল। শ্রাবণ এবং নীলার কাছে মা ছিল অনেকটা বাচ্চাদের মতো। মায়ের ছোট ছোট আবদারে তারা কখনো বিরক্ত না হয়ে বরং খুশি হতো। মায়ের বাসায় নীলা শ্রাবণের নিয়মিত আসা যাওয়া, এটা সেটা কত কি রান্না করে আনা, একসাথে খাওয়া, শ্রাবণেরও নীলাদের বাসায় নিয়মিত কথা বলা, সব মিলিয়ে ভালোই যাচ্ছিল তাদের, শ্রাবণ আর মায়ের। কিছু কিছু মানুষের ভাগ্যের মেরুদণ্ডটি পরিমাণে কিছুটা ছোট থাকে, আর সে কারণে হয়তোবা তাদের সুসময়ের পরিমাণ এবং পরিক্রমা কম থাকে। শ্রাবণ এবং তার মা সেসব কিছু কিছু মানুষেরই অন্তর্ভুক্ত, তাই তো তাদের সুসময়ও পরিমাপে অনেক কম ছিল। দিনটি ছিল বসন্তের প্রথম দিন, পহেলা ফাগুন। বাঙালি যুবক যুবতীদের খুবই উৎসবমুখর একটি দিন। এই দিনে যুবক যুবতীরা শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বের হয়, বিশেষ করে প্রেমিক প্রেমিকারা। শ্রাবণ নীলাও তার ব্যতিক্রম নয়। পহেলা ফাগুনকে সামনে রেখে তারাও ঠিক করে রেখেছিল কখন কোথায় যাবে, কি করবে, কোথায় ঘুরবে, কোথায় খাবে, আরও কত কি। সকাল 10টায় বেরিয়েছিল দুজন। পূর্বের কথা মতো বাসন্তী শাড়ি মিলিয়ে ছুরি, খোপায় ফুলের মালা আর পায়েল পরে বেরিয়েছিল নীলা, আর শ্রাবণ পরেছিল নীল পাঞ্জাবি। প্রিয় পার্কটিতে হাতে হাত রেখে কথা বলতে বলতে হাঁটছিল দুজন। কখনো কখনো গায়ে গা লেগে যাচ্ছিল তাদের, কখনো বা হালকা দূরত্ব।
চারপাশের বেঞ্চগুলোতে তাদের মতো আরও অনেক প্রেমিক প্রেমিকা বসে কথা বলছিল। দুজনে একটা খালি বেঞ্চ খুঁজতেছিল বসার জন্য। পেছন থেকে হঠাৎ নীলা বলে ডাকাতে হাঁটায় বিঘ্ন ঘটল তাদের। পেছন ফিরে নীলা যাকে দেখতে পেল সে সম্পর্কে তার দুঃসম্পর্কের মামাতো ভাই ফয়সাল। ফয়সালকে দেখে অনেক বেশি ইতস্তত বোধ করল নীলা। দ্রুত শ্রাবণের হাত থেকে ছাড়িয়ে নিল নিজের হাত। কিছুটা দূর হয়ে দাঁড়ালো শ্রাবণ থেকে। প্রিয় মানুষের দূরত্ব আর অন্য মানুষের দূরত্বের মাঝে অনেক ফারাক থাকে। প্রিয় মানুষ হঠাৎ একটু দূরে গেলেই অনেক দূরে মনে হয় এবং সহজেই চোখে পড়ে, আর অন্য মানুষ 1000 মাইল দূরে গেলেও সেটা চোখে পড়ে না। নীলা একটু সরে যাওয়াতেই কেমন যেন ভেতরটা নড়ে উঠল শ্রাবণের। সে তবুও কিছু বলল না, তখন দেখছিল কি ঘটতে যাচ্ছে সামনে। ফয়সাল অন্যরকমভাবে তাকিয়ে দেখতে থাকলো শ্রাবণকে। নীলার কাছে আসা পর্যন্ত যে সময়টা লেগেছিল তার পুরো সময়টাই শ্রাবণকে পরখ করে নিল সে। শ্রাবণও ভালো করে তাকিয়েছিল তার দিকে। নীলা ততক্ষণে নিজের ইতস্তত বোধটা কাটিয়ে ওঠানোর চেষ্টা করছিল আর ফয়সালের সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর সাজাচ্ছিল। কাছে এসে ফয়সাল নীলার দিকে তাকিয়ে বলল, আরে নীলা, কি খবর, কেমন আছো? নিজের ইতস্তত বোধ করাটা এতক্ষণে সামলানো শেষ নীলার। সে হেসে উত্তর দিল, এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে কিছুটা শাসন এবং সন্দেহের সুরে নীলাকে বলল, তুমি এখানে কি করো, আর এ ছেলেকে? নীলা এতক্ষণ যে প্রশ্নটির উত্তর সাজাচ্ছিল বারবার, ঠিক সে প্রশ্নটি করা হলো তাকে। না ভাইয়া, তেমন কিছু না, ভার্সিটি যাব। আজ বসন্তবরণ অনুষ্ঠান আছে ক্যাম্পাসে, সেদিকে যাব একটু পর। আর এ আমার বন্ধু শ্রাবণ। নীলার মুখে বন্ধু শব্দটি শোনার পর যতটা না অবাক হয়েছিল শ্রাবণ, তার থেকেও নিজেকে অনেক বেশি অসহায় মনে হতে লাগলো তার। যে নীলাকে সে সবার কাছে নিজের প্রিয়জন বলে পরিচয় দিতে অনেক খুশি হতো, আর সে নীলা তাকে প্রিয়জন বলতেও সংকোচ বোধ করছিল। সে তো কখনো নীলার বন্ধু হতে চায়নি। শ্রাবণের ভাবনার জগতে বাধা হলো সেই মামাতো ভাইটি। হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিয়ে নিজের নাম পরিচয় বলল নীলার মামাতো ভাই। শ্রাবণ শুধু তার নাম বলেছিল। ফয়সাল পড়াশোনা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। নীলাকে অনেক আগ থেকে পছন্দ করত সে। নীলার বাসায় কয়েকবার প্রস্তাবও দিয়েছিল, তবে নীলা রাজি না থাকায় এগোতে পারেনি ফয়সাল। তবুও সে তখনও আগের আশা নিয়ে বসেছিল। তার আশা ভালো একটা চাকরি পেয়ে সে চাকুরির সুবাদে নীলাকে বউ করবে। কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফয়সাল। ফয়সাল চলে যাওয়ার সাথে সাথে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নীলা। এতক্ষণে হাত ছেড়ে বাঁচল সে। শ্রাবণ তখন নীলা হতে 2 কদম সামনে। নীলা পা বাড়িয়ে শ্রাবণের হাত ধরতে হাত ছাড়িয়ে নিল শ্রাবণ। হাত ছাড়ানোর কারণ বুঝতে বেশি দেরি হলো না নীলার, তাই তো হাতটি আবার শক্ত করে ধরে বলল, তুমি কি রাগ করেছ শ্রাবণ? গম্ভীর সুরে না বলল শ্রাবণ। কি করব বলো, আত্মীয় হয় আমার। এখন যদি তোমার কথা বলি তাহলে আমার নামে অনেক কিছু বলে বেড়াবে সে। এমনিতেই আমার উপর ক্ষোভ তার, 2 বার না করে দিয়েছি তাকে। আমি সরি, বুঝতেই তো পারছো। না, পারছি না, অনেকটা চিৎকার করে বলল শ্রাবণ। শ্রাবণের এমন অবুঝের মতো ব্যবহারে কিছুটা বিরক্ত হলো নীলা। আর চারপাশে যারা ছিল তারা তাদের দিকে তাকিয়ে হাসাতে কিছুটা অপমানও বোধ করল সে। তাই সে কিছুটা রেগে গিয়ে বলল, তুমি এখন কি চাও? আমি সবাইকে বলে বেড়াই যে তুমি আমার বয়ফ্রেন্ড? তা কেন বলবে? আমার কথা বললে তো তোমার মান সম্মান চলে যাবে। আমি তো তোমার বন্ধু, বয়ফ্রেন্ড তো অন্য কেউ। অন্য কেউ মানে? কিছু না। এসবের মানে কি শ্রাবণ? বললাম তো কিছু না। ওকে, কিছু না হলে চলে যাচ্ছি। যাও যাও, তোমার নাগর তো অপেক্ষা করছে পেছনে। শ্রাবণের মুখ থেকে একথা শুনে খুবই অপমান বোধ করল নীলা। প্রতিক্রিয়া হিসেবে নীলার মুখ থেকে শ্রাবণের জন্য বেরিয়ে আসলো বেয়াদব শব্দটি। নীলা চলে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত শ্রাবণ ওই পার্কেই ছিল। তখনও তার মাথার মধ্যে বারবার বিভিন্ন প্রশ্ন ঘোরাঘুরি করছিল। নীলা এমন করলো কেন? কেন তার পরিচয় লুকালো? কেন সে বন্ধু পরিচয় দিল? ইত্যাদি ইত্যাদি। তার মন অনেক খারাপ হয়ে গেল। সমস্ত দিনের পরিকল্পনাও মাটি হলো। পরের দিন আবার ভালোবাসা দিবস। ভেবে রেখেছিল পরের দিনও ঘুরবে, অথচ সেদিন এভাবে ঝগড়া বেঁধে নীলা চলে গেল। কি করবে কিছু বুঝতে না পেরে মায়ের কাছে চলে গেল। এমনিতেও সেদিন মায়ের কাছে যাওয়ার কথা ছিল তাদের।
ছেলের মন খারাপ এবং নীলা আসেনি দেখে মায়ের বুঝতে বাকি রইল না যে আজ নীলার কিছু একটা হয়েছে। তাই মা শ্রাবণকে নীলার কথা জিজ্ঞেস করাতেই শ্রাবণ সব খুলে বলল এবং তার সন্দেহগুলোও বলল। শ্রাবণের কথা শুনে মা অবাক হলেন, কারণ নীলার কাজে তিনি সন্দেহের কিছু পাননি, বরং শ্রাবণকে রাগ দেখালেন নীলার সাথে খারাপ ব্যবহারের জন্য। তারপর শ্রাবণকে বোঝালেন নীলা যা করেছে ঠিকই করেছে এবং নীলা শ্রাবণকে পরিচয় করিয়ে দিলে কি কি ঝামেলায় পড়ত সব বললেন মা। মায়ের কথা শুনে কিছুটা স্বস্তি পেল শ্রাবণ, তবুও তার মনে খুঁতখুঁত একটা ভাব রয়ে গেল। মায়ের সাথে দেখা করে এসে শ্রাবণ অনেকবার নীলাকে কল দিল, নীলা কল ধরেনি, পরে ফোনটাই অফ করে রাখলো। এদিকে শ্রাবণ অস্থির হয়ে উঠতে লাগলো, যেভাবেই হোক নীলার সাথে কথা বলে সব আগের মতো করতে হবে। ফোন বন্ধ হওয়া সত্ত্বেও একের পর এক কল দিয়েই যাচ্ছিল। অনেকক্ষণ পর পর্যন্ত দেখলো নীলা ফোন চালু করছে না। কি করবে ভেবে না পেয়ে নীলার মায়ের নাম্বারে কল দিল। নীলার মায়ের ফোন প্রায় নীলার ছোট বোনের হাতে থাকতো। শ্রাবণ আগে তেমন এই নাম্বারে কল দেয়নি, তবে নীলা দিত মাঝে মাঝে। নীলা চাইতো শ্রাবণকে তার মা ও বোনের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে, কারণ নীলাও শ্রাবণকে অনেক বেশি ভালোবাসতো আর সেও শ্রাবণকে হারানোর ভয়ে অস্থির থাকত। নীলার বোনের নাম ছিল ঝুমুর। ঝুমুর ছিল অনেক বেশি চঞ্চল। সে প্রায় শ্রাবণকে নিয়ে মজা করত নীলার সাথে। নীলাও তার আর শ্রাবণের সব কথা ঝুমুরকে বলতো। ঝুমুর দুষ্টুমি করে শ্রাবণের নাম ফাজিল নামে সেভ করেছিল মায়ের ফোনে। শ্রাবণ কল দিলেই সে জোরে জোরে বলতো, আপু ফাজিল কল দিয়েছে বলেই হাসি শুরু করত। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। শ্রাবণের কল পেয়ে সে তার বোনকে জোরে জোরে ডাকা শুরু করলো, আপু এদিকে আয়, ফাজিল কল দিয়েছে। নীলার কোনো প্রত্যুত্তর না পেয়ে ঝুমুর আরও জোরে জোরে ডাকা শুরু করলো, তাও নীলার কোনো সাড়া শব্দ নেই। তারপর নিজেই নীলার রুমের দিকে এগিয়ে গেল। দেখলো নীলার রুমের দরজা অফ। দরজার সামনে থেকে নীলাকে ডাকা শুরু করলো সে, নীলাপু তোর ফাজিল কল দিয়েছে, ধর কথা বল। নীলা ততক্ষণ শুনেও চুপ ছিল। তারপর রেগে গিয়ে বলল, কল কেটে দে, তুই যা এখান থেকে। কেটে দিব কেন, কি হয়েছে? কিছু হয়নি, বললাম তো যা এখান থেকে। আরে বারবার কল দিচ্ছে তো, দিতে থাকুক, কল তো ধরবি, তোর ইচ্ছে হলে তুই ধর। ধরে কি বলবো? ধরে প্রেম কর। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই তো ফাজিলের সাথে প্রেম করব। শ্রাবণ তখনও কল দিয়েই যাচ্ছে। বারবার কল দেওয়ার পর ঝুমুর কল ধরল। নীলা আর শ্রাবণের মাঝে কী হয়েছে জিজ্ঞাসা করতেই শ্রাবণ কেবল নীলার রাগ করার কথা বলল। সব শুনে ঝুমুর শ্রাবণকে ঝাড়ি দেওয়া শুরু করলো। শ্রাবণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা যা হওয়ার তো তা হয়েই গেছে, এখন একটু আমার হয়ে তোমার আপুর কাছে সুপারিশ করো না। ঝুমুর হেসে বলল, করলে আমার কী লাভ? অনেক কিছু খাওয়াবো। কি খাওয়াবেন? তুমি যা চাও। ওকে ডান। কতদিন খাওয়াবেন? যতদিন আমার ওকালতি করবে। আমি কি উকিল নাকি? প্লিজ তাকে একটু বোঝাও না, ভাইয়ার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। ওকে দেখি, লক্ষ্মী শালিকা আমার। ওই শালিকা বললে কিছু বলবো না, তাহলে বড় আপু বলবেন। ওকে, কিন্তু তাকে বলো তাড়াতাড়ি কল দিতে। যে কাজ করছেন মনে হয় না আজ আর কল দিবে। কি বলো? কাল তো তাকে নিয়ে বের হওয়ার কথা ছিল, আর আজ মায়ের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো চলে গেল। তাকে মায়ের কথা বলো, তাহলে রাগ কমিয়ে কথা বলবে। দেখি সব বলে, প্লিজ একটু সব বুঝিয়ে বলো। এখন প্লিজ বলেন কেন? কথা বলার সময় হুঁশ থাকে না? আসলে তখন রাগ আসছিল আর সন্দেহ হচ্ছিল। কি আপনি আপুকে সন্দেহ করেন? না মানে কি? আর যেন এ কথা না শুনি। সন্দেহ করলে আমিও কিন্তু আর কথা বলবো না আপনার হয়ে। সন্দেহ খুব খারাপ জিনিস। সন্দেহের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আচ্ছা আর করব না তো। ওকে, মনে থাকে যেন। ওকে, আন্টি কেমন আছে? আমি এত কিছু করেছি, একবারও আমার খবর নিলেন না, আন্টির খবর নিতে আসছেন। আন্টি ভালো আছে। এবার রাখি, আমার আবার পড়া আছে। আরে শোনো না, এমন করছো কেন? তোমার কথা তো জিজ্ঞাসা করবই। হয়েছে, আর লাগবে না। আচ্ছা এবার রাখি। আচ্ছা, আর কাল আপু থেকে আমার জন্য অনেক কিছু পাঠাবেন। আচ্ছা, তাকে আগে ম্যানেজ করো। আরে এটা কোনো ব্যাপার? আপনি আমার জন্য কী কী নেবেন তা লিস্ট করেন। রাখি এখন, বলে ফোন রেখে দিল ঝুমুর। ঝুমুরের কথায় অনেক স্বস্তি পেল শ্রাবণ, আর অপেক্ষা করছিল নীলার ফোনের। ঝুমুর তখন একাদশ শ্রেণীতে পড়ত। নীলার কয়েক বছরের ছোট হলেও সে নীলার সাথে অনেক ফ্রি।
নীলা নিজ থেকে ঝুমুরের সাথে সব শেয়ার করত। কোন ছেলে, কোন বড় ভাই তাকে কি বলতো, সে বিপরীতে সে কি জবাব দিত, তার সবটাই বলতো ঝুমুরকে। আর শ্রাবণের সাথে প্রথম পরিচয়ের পর থেকে সবটাই মুখস্থ ঝুমুরের। তাই তো ঝুমুরও শ্রাবণকে অনেক কিছু বলে লজ্জায় ফেলত। শ্রাবণের সাথে যেদিন ঝুমুরকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয়, সেদিনই শ্রাবণকে নীলার জন্য উপযুক্ত মনে করতে লাগলো সে। অবশ্য নীলা শ্রাবণের উপর অনেক বেশি রাগ হয়েছিল ঝুমুরের। কথা ছিল ঝুমুরের কলেজের সামনে তারা দুজন ঝুমুরের জন্য অপেক্ষা করবে সেদিন। সে ক্লাস শেষে বের হয়ে দেখা করবে। তার কাছে তখন কোনো ফোন ছিল না, কিন্তু নীলা শ্রাবণ এত দেরি করলো যে ঝুমুরের কলেজ ছুটি হওয়ার 20 মিনিট পর্যন্ত কলেজের সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হলো। ঝুমুর অত বেশি রাগ করতো না যদি ছেলেরা কলেজের সামনে তাকে একা দাঁড়ানো অবস্থায় দেখে অনেক বিরক্ত না করত। বিষয়টাতে তার অনেক খারাপ এবং ভয় দুটোই লেগেছিল। তাই সে শ্রাবণ নীলার অপেক্ষা না করে বাজারের দিকে হাঁটা শুরু করলো। ভেবেছিল বাসায় চলে যাবে। বাজার এবং কলেজের মাঝপথেই শ্রাবণ নীলার সাথে তার দেখা। তারা তখন রিক্সা করে কলেজের দিকে যাচ্ছিল। নীলা ঝুমুরকে দেখতেই রিক্সা থেকে নেমে গেল। ঝুমুর তখন প্রচণ্ড রাগ। সে দুজনকে দেখা সত্ত্বেও হাঁটতেই থাকলো। পেছনে তাকানোর প্রয়োজনও মনে করল না। নীলা ঝুমুরের রাগ সম্পর্কে জানত। সে শ্রাবণকে ইশারা দিয়ে বলল, যাও, তুমি থামাও। নীলা আর ঝুমুরের মাঝে দূরত্ব তখন 1 মিনিটের পথ। শ্রাবণ প্রথমে পেছন থেকে ডাকল। ঝুমুর তার কথা কানেই দিল না। সে বরং তার চলার গতি পূর্বের তুলনায় কিছুটা বাড়িয়ে দিল। শ্রাবণ পেছনে ফিরে নীলার দিকে তাকাতেই নীলা ইশারা দিল দ্রুত পায়ে ঝুমুরকে থামানোর জন্য। শ্রাবণও অনেক দ্রুত পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে ঝুমুরের ব্যাগের একটা কালো ফিতা ধরে ওকে দাঁড় করালো। ঝুমুর তবুও হাঁটতে চেষ্টা করছিল, কিন্তু না পেরে পেছন দিকে হাত নিয়ে ব্যাগ টান দিয়ে ফিতা ছাড়িয়ে আবার হাঁটা শুরু করলো। তখন শ্রাবণ তার ব্যাগ ধরেই টান দিয়ে দাঁড় করালো। ঝুমুর পেছন দিকে তাকিয়ে বলল, কি সমস্যা, এমন করেন কেন? তার চোখ মুখ লাল হয়েছিল। বোঝাই যাচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিল সে। শ্রাবণ ক্ষমা চাওয়ার ভঙ্গিতে ঝুমুরের দিকে তাকালো। ঝুমুর পেছনে তার বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ বাসায় আয়, তোর খবর আছে। নীলা ততক্ষণে ঝুমুরের কাছে চলে এলো। শ্রাবণের শার্ট টেনে ইশারা দিল বুঝিয়ে বলতে সব। পরে শ্রাবণ বলল, ঝুমুর শোনো, আমাদের একটু দেরি হয়ে গেছে তো তাই এমন হলো, সরি। ঝুমুর চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো। ঝুমুরের এমনিতে চোখ একটু বড়, তার উপর আরও বড় করলে তো কথাই নেই। এবার সে একটু পিছিয়ে নীলাকে টান দিয়ে আরও পেছনে নিয়ে গেল। তারপর বলল, ওই এত দেরি করলি কেন? একটু দেরি হলো শ্রাবণের জন্য। এটা শুনে শ্রাবণ নীলাকে বলল, আমার লেট? ঝুমুর রেগে বলল, কথা বলবেন না আপনারা, আমি কতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম জানেন? আর কিছু ছেলে আমাকে আর চোখে যা তা বলতে লাগলো। এ কথার বিপরীতে শ্রাবণ একটু মজা করে চাপা স্বরে বলল, আমার শালিকা তো সুন্দরী, তাই তো ছেলেরা এমন করে, দেখতে হবে না শালিকাটা কার? এটা শুনে ঝুমুর আরও রেগে গিয়ে নীলাকে বলল, আমি কিন্তু এবার বলতে গিয়েও থেমে গেল। তারপর সে শ্রাবণকে বলল, আপনি আমার সাথে কথা বলবেন না। শ্রাবণ হালকা হেসে বলল, আমি তো নীলার সাথেই কথা বলছি। শ্রাবণের হাসি দেখে ঝুমুরের রাগ আরও বেড়ে গেল। রেগে বলল, যার সাথে বলুন আমাকে নিয়ে যেন কথা না শুনি। ওকে। তারপর তিনজনে হাঁটতে লাগলো। শ্রাবণ মাঝে মাঝে ইচ্ছে করে ঝুমুরের পাশে গিয়ে হাঁটতে লাগলো। এ দেখে ঝুমুর পিছিয়ে নীলার সাথে চলে আসলো। তারপর শ্রাবণও একটু পিছিয়ে যায়। হাঁটতে হাঁটতে একসময় একটা লাইব্রেরির সামনে গিয়ে থামলো তারা। ঝুমুর কিছু বই নিবে, পাঠ্য বই। ঝুমুর যখন বই আর লেখকের নাম বলে দিচ্ছিল দোকানদারকে, তখন শ্রাবণ বার কয়েক এই সে বলে কথা বলার চেষ্টা করছিল ঝুমুরের সাথে। ঝুমুর কোনো কথা বলেনি, তবে মাঝে মাঝে চোখ বড় বড় করে তাকিয়েছিল। বই কেনা শেষে শ্রাবণ ওকে জিজ্ঞেস করলো, আর কিছু নিবা কিনা? ঝুমুর নীলাকে বলল, আপু বাসায় চল। বিপরীতে নীলা বলল, কিছু খাবি না? ঝুমুর সোজা না করে দিল আর বলল, বাসায় চল, তারপর তোরে খাওয়াচ্ছি। তারপর তিনজনে সিএনজি স্টেশনে, যেখান থেকে ঝুমুরদের বাসায় যাওয়া হয়, সেখানে গেল। শ্রাবণ দুজনকে গাড়িতে তুলে দিয়ে চলে আসতেই ঝুমুর নীলাকে বলল, ওনাকে বল আর যেন এরকম না করে। নীলা একথা শুনে শ্রাবণকে হেসে বলল, শুনছো কি বলছে ঝুমুর, আর যেন এমনটা না হয়। শ্রাবণ ঝুমুরের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা আর হবে না। কিন্তু এরকমটা আরও হলো, বেশ কয়েকবারই হলো। ঝুমুর যে কলেজে পড়তো সেই কলেজে থেকে শ্রাবণের বাসা ছিল 30 মিনিটের পথ।
তাই মাঝে মাঝে নীলা বিভিন্ন জিনিস ঝুমুরের মাধ্যমে শ্রাবণের জন্য পাঠাতো। ঝুমুর প্রথমে খাবার আনতে রাজি হতো না, পরে নীলা অনেক অনুরোধ করলে সে আনতে রাজি হতো। দু বোনের সমঝোতা অনুযায়ী কথা থাকতো শ্রাবণ এসে বাজারে ঠিক সেখানে দাঁড়িয়ে থাকবে যেখানে তার বাসার রাস্তা শুরু হয়, যাতে করে ঝুমুর গাড়ি থেকে নেমে খাবারটা দিয়ে খুব দ্রুত চলে যেতে পারে। কিন্তু শ্রাবণের প্রতিবারই দেরি হতো, 15-20 মিনিট করে। শ্রাবণের একটা বদ অভ্যাস ছিল, সে অনেক রাত করে ঘুমাতো এবং উঠতেও দেরি করে। তাই ঝুমুর যখন তার বাসার রাস্তার মোড়ে এসে দাঁড়াতো সে তখনও ঘুমেই থাকতো। নীলা ঝুমুরের কলের পর কল যখন ঘুম ভাঙত তখন ঝুমুর রাস্তার পাশে দাঁড়িয়ে দ্রুত রিক্সা নিয়ে আসতে আসতে শ্রাবণের 15-20 মিনিট লাগতো তারপর ঘুম ঘুম চোখে মুখোমুখি হতো ঝুমুরের। সে কখনো ইচ্ছে করে দেরি করতো না, তার দেরি কেন যেন হয়েই যেত। ঝুমুরও কিছুটা বোকা ছিল। রাস্তার একপাশে একটা ময়লার ড্রেন ছিল যেটাতে অনেক দুর্গন্ধ হতো। প্রতিবার সে ড্রেনের পাশে দাঁড়াতো। অবশ্য সে পাশে দাঁড়ানোরও একটা কারণ ছিল, সেখানে রিক্সা অটোগুলো দাঁড়াতো বলে ছেলেরা উত্ত্যক্ত করার সুযোগ কম ছিল। গন্ধযুক্ত ড্রেনের পাশে দাঁড়ানো নিয়ে শ্রাবণ প্রতিবার মজা করত। শ্রাবণের মজা করা দেখে ঝুমুর মনে করত শ্রাবণ তাকে ইচ্ছে করে এমন দাঁড় করিয়ে রাখত। শ্রাবণের খুব ইচ্ছা ছিল খাবার দেওয়ার সময় ঝুমুরকে সে অনেক কিছু কিনে দেবে, কিন্তু সে এত দেরি করে আসতো যে তখন ঝুমুরের মুখের দিকে তাকানোই যেত না। শ্রাবণকে সরি বলারও সুযোগ দিত না তখন। শ্রাবণকে তখন দুদিকে ঝগড়া সামলাতে হতো, বকা খেতে হতো। একদিকে ঝুমুর আর অন্যদিকে নীলা। তোমাকে বারবার বলেছি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে, ঝুমুর আসার 30 মিনিট আগে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে, আর তুমি প্রতিবার দেরি করো। তোমার কারণে কথা শুনতে হয় আমার। আজ আসলে আমার খবর করে ছাড়বে। বারবার বলেছি ঝুমুরের ক্লাস থাকে আর ওর রাগ বেশি, সে তোমাকে তো কিছু বলবে না, এসে লাগবে আমার সাথে। কত কষ্ট করে বুঝিয়ে খাবার নিয়ে পাঠিয়েছি, আর নিবেও না হয়তো। নীলা যখন এসব বলতো তখন শ্রাবণ চুপ করে কেবল শুনতো। শ্রাবণের এই চুপ করে থাকা দেখে নীলা আরও রেগে যেত আর বলতো, এখন চুপ করে আছো কেন, কিছু বলো। চাপা স্বরে শ্রাবণ বলতো, কি আর বলবো, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। সারাদিন রাত ঘুম, খাবারগুলো একটু খেয়ে বলো কেমন হয়েছে। কে রান্না করেছে এসব? আমি আর ঝুমুর। আন্টি কিছু করেনি? না, আম্মু সব দেখিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর খেয়ে কল দিত শ্রাবণ, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করে সব বলতো নীলাকে। তবে অদ্ভুত হলো, যে ঝুমুর প্রায় বিরক্ত হয়ে থাকতো শ্রাবণের উপর, সেই ঝুমুর আবার নীলা শ্রাবণের ঝগড়া হলে শ্রাবণের পক্ষ হয়ে প্রতিবার কথা বলতো। সেই ঝুমুরই তার মায়ের কাছে শ্রাবণের এত গাদা গাদা প্রশংসা করত সব সময়। দুবোন তাদের মায়ের কাছে শ্রাবণকে অনেক বড় করে তুলত। তাদের মাও মাঝে মধ্যে শ্রাবণের হয়ে কথা বলতো। যখন ঝুমুর শ্রাবণের দেরি করা নিয়ে ঝগড়া করত তখন তাদের মা শ্রাবণের পক্ষ নিত আর বলতো, ছেলেটা রাত জেগে পড়াশোনা করে, তাই উঠতে দেরি করছে, আর একটু দাঁড়ালে অত ক্ষতি হবে না। তোদের মতো তার মা পাশে থাকলে সে খাবারও নিত না। এসব বললে দুবোন একেবারে চুপ হয়ে যেত। নীরবতা ভেঙে হঠাৎ একে অন্যের দিকে তাকিয়ে হেসে দুবোন বলতো, দেখেছ অন্য ছেলের জন্য কত টান, আর আমাদের শুধু শাসন করে। আমি শুধু শাসন করি, যা ভাগ সামনে থেকে। এবার আবার তিনজনে হেসে উঠত। সুযোগ পেলে শ্রাবণ ঝুমুরকে প্রায় খেপাতো খাবার হাতে দাঁড়ানো নিয়ে, আর ঝুমুর যখন রেগে যা তা বলে ফেলত। নীলা মাঝে মধ্যে এ নিয়ে ঝুমুরের সাথে রাগও করত। সে চাইতো না শ্রাবণ কারো কাছে ছোট হোক। ঝুমুর সেদিন শ্রাবণ নীলার প্রথম ঝগড়ার দিন অনেক বুঝিয়ে শুনিয়ে নীলার রাগ ভাঙিয়েছিল। রাত তখন 8টা। শ্রাবণকে কল দিল নীলা। শ্রাবণ নীলার কলের প্রতীক্ষায় ছিল অনেক আগ থেকে। অবশেষে কাঙ্ক্ষিত কল দেখে দ্রুত ধরল। নীলা ওপাশ থেকে রেগে অনেক কিছু বলা শুরু করলো। যে মানুষটির সাথে কথা বলার জন্য সারাদিন ধরে প্রতীক্ষা করছিল শ্রাবণ, তার মুখ থেকে একটু কথা শুনতে সারাদিনের সকল চিন্তা, মাথা ব্যথা মুহূর্তেই সব উধাও হয়ে গেল তার। নীলা যে তাকে অপর পাশ থেকে একের পর এক বকা দিয়ে যাচ্ছে সেদিকে তার খেয়ালই নেই। নীলার একটু কথা বলাতেই তার যেন শান্তি, মনে হয় যেন কত বছর কথা হয়নি তাদের, যেন কত জনমের প্রতীক্ষায় ছিল সে। নীলা যখন দেখল যে সে শুধু শুধুই রাগ দেখিয়ে যাচ্ছে, বিপরীতে শ্রাবণের নীরবতা ছাড়া আর কিছুই নেই, তখন তার রাগ আরও বেড়ে গেল। কি সমস্যা, চুপ করে আছো কেন? কই চুপ, বলো। শুনছি। শুনছি মানে? আমি এতক্ষণ কি বললাম? আচ্ছা সরি। সরি মানে? আচ্ছা সরি তো, সরি বললেই সব শেষ নাকি? আচ্ছা বাদ দাও না, আর এমন হবে না। ঝুমুর ছিল বলে বেঁচে গেছো। যাই হোক, ঝুমুরকে আইসক্রিম কিনে দিও। আমি কেন কিনে দেব? তুমি দিবা।
সে আমার থেকে নেয় না তো, তাহলে আমি কি করব? তুমি জানো সে আজ আমার কত সুন্দর ক্লিপটা ভেঙে ফেলেছে? কেন? কি জানি। তুমি কিছু করনি তো? না, শুধু তার ক্লিপটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিল। কিছু বলার নেই আমার, সে ঠিকই করেছে। কি? আচ্ছা, কাল কখন বের হবে? কাল কেন? কাল যে ভালোবাসা দিবস। এখন রাখছি, মা ডাকছে। ওকে, পরে কল দেব। পরদিন সকাল 8:30টায় শ্রাবণকে কল দিল নীলা। শ্রাবণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রথমবার কল ধরতে পারেনি সে। দ্বিতীয়বার কল ধরে শ্রাবণ ঘুম ঘুম ভাব নিয়ে বলল, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো মানে কি বলবা বলো, খুব ঘুম পাচ্ছে আমার। ওকে, তুমি ঘুমাও, কোথাও বের হওয়ার জন্য আর কল দিবা না আমাকে। কোথায় বের হব এখন এত সকালে? এই তুমি ঘুমাও তো, বাই। শ্রাবণ কিছু বলার আগে কলটা কেটে দিল নীলা। কল কাটার পর শ্রাবণ আবার ঘুমিয়ে পড়ল। 9টায় দেয় অ্যালার্মে ঘুম ভাঙল তার। তখন আর নীলার মনে করিয়ে দেয়া লাগলো না কিছু। নিজেরই মনে পড়ল সেদিন তাদের ঘুরতে যাবার কথা ছিল। দ্রুত ফোন হাতে নিয়ে কল দিল নীলাকে। নীলা বেশ কয়েকবার কল ধরল না। সে মায়ের সাথে ঘরের কাজ করছিল। পরে ঝুমুরের ডাকে কল ধরল নীলা। কেন কল দিয়েছ? বের হবা কখন? বের হব না। কেন? ইচ্ছে নেই, তুমি ঘুমাও। বুঝলাম না, এমন করছো কেন? তখন তো নিজে বললে কেন বের হব, কোথায় বের হব এসব। কখন? কিছুক্ষণ আগে। তখন আমি ঘুমাচ্ছিলাম। তোমাকে কিভাবে এসব বললাম? উফ, ঘুমের মধ্যে বলেছ। যাই হোক, বাদ দাও, তুমি ঘুমাও, বের হতে হবে না। দ্রুত কল লিস্ট চেক করে নিতে গিয়ে শ্রাবণ দেখল আধ ঘন্টা আগে নীলার সাথে কথা হয়েছে তার। কিন্তু কি কথা হয়েছে তেমন কিছু মনে করতে পারছে না সে। শ্রাবণ তারপর নীলাকে বলল, আচ্ছা সরি, তখন ঘুমেছিলাম, ঘুমের মধ্যে কি না কি বলেছি কে জানে। আচ্ছা, রেডি হয়ে বের হও। যেহেতু সেদিন বের হওয়ার ইচ্ছে নীলারও ছিল, তাই সে আর কথা না বাড়িয়ে বলল, 30 মিনিট পর বের হচ্ছি, পার্কে থেকো। তারপর নীলা শ্রাবণ পার্কে দেখা করলো। ঘোরাঘুরি শেষে মায়ের সাথেও দেখা করে আসলো দুজন। হাসি, আনন্দ, খুনসুটি, ঝগড়া, ঝুমুরের সমাধান, এভাবে সুখের দিন কাটতে লাগলো তাদের। তারপর হঠাৎ একদিন নীলা শ্রাবণের সুখের মাঝে নাজিম নামক তৃতীয় ব্যক্তির আগমন। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।